কষানো মশলার মধ্যে মাছ দিয়ে দিয়েছি। এই যে কি সুন্দর করে শাকগুলো কেটে নিচ্ছি। কষানোর মধ্যে পোশাক দিয়ে দিলাম। তো মোটামুটি রান্নার শেষের দিকে তো গাইস, এই যে আমার পোশাক কাটা শেষ। মাশাআল্লাহ এতটুকু হয়েছে। যতটুকু হয়েছে একবেলা রান্না করে খাওয়া যাবে। তো এতটুকু নিয়েই যাই। দেখি কি দিয়ে রান্না করতে পারি। তো মেবি আমার ইচ্ছা হচ্ছে যে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করার জন্য। তো আজকে ইলিশ মাছের মাথা দিয়েই রান্না করব ইনশাল্লাহ। তো পাশে থেকে দেখবেন। ছাদ থেকে আসার পরেই কাটাকাটিতে বসে গেছি, কারণ যেহেতু কাটতে একটু সময় লাগবে। তো সেই জন্য চিন্তা করলাম যে মানে কাটার কাজটা আগে কমপ্লিট করে নিই, তারপর হচ্ছে অন্যান্য কাজ। আসলে কাজ তো আমি শুধু একটাই করি না, অন্যান্য কাজও করে থাকি। তো যেহেতু দুপুরের টাইম, শুধু এই রান্নাটাই আমি করিনি, অন্যান্য রান্না করেছি। যেহেতু আমি বলেছিলাম যে আমি এই রান্নাটাই আপনাদের কাছে শেয়ার করব। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, আর সেই চ্যানেলের নাম হচ্ছে রিনাস লাইফস্টাইল। তো আপনারা অবশ্যই সেই চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন। আর পুরোপুরি ভিডিওটা দেখতে চাইলে মানে আমি ছাদে কি করেছি আর কিভাবে আমি এই শাকগুলো সম্পূর্ণভাবে কেটে নিয়ে আসছি আর তার সাথে কি কি করলাম সেটাও আপনারা দেখতে পারবেন আমার সেই চ্যানেলে। তো আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা অবশ্যই সেই চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন। তো গাইস, এই যে রান্না বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাচ্ছে তখন আমি সাথে সাথে দিয়ে দেবো একটু পরিমাণ মতো পানি। তারপর আমি অ্যাড করব এক এক করে সব মশলা। তবে আমি ভ্যারাইটিস মশলা ব্যবহার না করে, যেটা একদম সবাই খায়, মানে সবার মানে হাতের নাগালে পাওয়া যায়, ওই ধরনের মশলা দিয়ে আমি মূলত রান্না বাড়া করে থাকি। যারা আমার রান্না দেখেছেন তারা হয়তো বলতে পারবেন বা জানবেন যে আমি কি কি মশলা দিয়ে রান্না করি। তো গাইস, সর্বপ্রথম আমি দিয়ে দিয়েছি প্রায় 1.5-2 চামচের মতো হলুদের পাউডার। তারপরে দিয়ে দিলাম সেই একই পরিমাণে একটু মরিচের পাউডার। তো তারপরে দিয়ে দিব হচ্ছে ধনিয়ার পাউডার। যেহেতু আমার মরিচের পাউডারটা বেশি একটা ঝাল না, একদম শুধু কালার, তো সেই ক্ষেত্রে মরিচের পাউডার একটু বেশি পড়লেও সমস্যা হয় না, সেখানে চিন্তার কোনো বিষয় নাই। তো মরিচের কালারটা শুধু লালই দেখা যায়, কিন্তু ঝাল হয় না। তো যাই হোক গাইস, মোটামুটি মশলা আমার দেওয়া শেষ। তো এখন আমি দিয়ে দেবো এত পরিমাণ মতো, পরবর্তীতে একটু লবণ। কারণ হচ্ছে যে লবণটা আমি অবশ্যই প্রথমে অল্প করে দিয়ে থাকি, তারপরে আমি লবণ টেস্ট করে যদি মনে হয় যে লবণটা দেওয়া লাগবে তখন আমি লবণটা অ্যাড করে থাকি। তো গাইস, আমি আমার ওই রিনাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আমার লাইফস্টাইল ভিডিও শেয়ার করি। তো আপনারা অবশ্যই অবশ্যই আমার সেই চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন, দেখে আসবেন। তাহলে যদি কারো দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমার সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিয়ে দিবেন। তো গাইস, মশলা যখন মোটামুটি কষানো হয়ে গেছে তখন এক এক করে মাছের মাথা, লেজ আর চাক দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি কষাবো, মানে মাছগুলোকে কষাবো। মাছগুলো কষানোর পর আমি মাছগুলোকে উঠিয়ে নেব। কারণ হচ্ছে যে যেহেতু আমি এখানে শাক অ্যাড করব আর সাথে শাকের সাথে আলু অ্যাড করব, তো সেই ক্ষেত্রে বেশি নাড়াচাড়া দিলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেজন্য অবশ্যই অবশ্যই মাছগুলো কষানোর পর উঠিয়ে নেবেন। কারণ হচ্ছে এতে কাটা জাতীয় যেহেতু মাছ, সেই ক্ষেত্রে কাটাটা লাগবে না। তো গাইস, এই যে আমার শাক ধোয়া শেষ। এখন আমি পুরোপুরিভাবে কমপ্লিট করে নিয়েছি আলু এবং শাক ধুয়ে। এখন শুধু রান্না করার পালা। তো রান্না যেহেতু বসিয়ে দিয়েছি, রান্না কিন্তু শাক বসালে বেশি একটা সময় লাগে না, জাস্ট আমার সময় লাগবে শুধু আলুটা সিদ্ধ হতে। তো সেই ক্ষেত্রে যেহেতু আলু আমি বেশি অ্যাড করি নাই, অল্প একটু আলু দিয়েছি, তো ইনশাল্লাহ হয়ে যাবে তাড়াতাড়ি। ইলিশ মাছের মাথা এবং লেজ মোটামুটি কষানো হয়ে গেছে আমার। এখন আমি এই মাছগুলোকে উঠিয়ে নেব। তো উঠানোর পর আমি সবজিগুলো অ্যাড করব, মানে শাকগুলো অ্যাড করব, যে শাকগুলোকে কেটে আমি ধুয়ে নিয়েছি সেগুলো। তো অবশ্যই মাছ মনে করে মাছের এই অংশগুলো উঠিয়ে নেবেন, নইলে মাছ সহকারে শাক দিলে তো কাটা কাটা ভাব চলে আসবে, তখন খেতেও টেস্ট লাগবে না। তখন এই কাটার যন্ত্রণায় সবজি খেতে পারবেন না বা শাকটা খেতে পারবেন না, মানে সেটাই। যদি ইলিশ মাছ ভেজে রান্না করেন সেটা হচ্ছে অন্য হিসাব, আর যদি এইভাবে কাঁচা টাইপের মাছ কষানো হয় তো অবশ্যই কষানো মাছগুলোকে
উঠিয়ে নিতে হবে। তো আমি এভাবেই রান্না করি সব সময়। তো আমি মূলত ঘরে রান্না বাড়াই আমার বন্ধুদের দেখানোর চেষ্টা করি। আমি প্রফেশনালভাবে রান্না করি না। মাছগুলোকে উঠিয়ে নেওয়ার পর তারপরে কাজ হলো আমার সবজিগুলোকে অ্যাড করা, মানে সবজিগুলোকে কষানো, মশলার উপরে দেওয়া। তো মশলার সাথে দেওয়ার পরে মানে শাকগুলোকে দেওয়ার পর তেমন একটা কিন্তু আমার রান্না করতে সময় লাগবে না, শুধু সময়টা লাগবে আলু সেদ্ধ হতে। তো সেই জন্য আমি সবজিগুলো দিয়ে দিব, আর দেওয়ার পর আমি অবশ্যই নেড়ে চেড়ে দেবো সময় করে 5 মিনিট 10 মিনিট পর পর। তবে সবজি থেকেই কিন্তু প্রচুর পরিমাণে মোটামুটি পানি চলে আসবে, আর যদি পানি এতে অ্যাড করা লাগে পরবর্তীতে তো আমি অবশ্যই দেখে এতে সামান্য পরিমাণে পানি অ্যাড করব, যেহেতু আলু দিয়েছি। তো আলুটার জন্য অবশ্যই আমার একটু পানি অ্যাড করতে হবে, কারণ হচ্ছে যে সবজি তো অল্পতেই সেদ্ধ হয়ে যাবে। আমি বারবার সবজি বলছি, গাইস কিছু মনে করবেন না, কারণ হচ্ছে যে আমার সবজি শব্দটাই বেশি চলে আসছে। যেহেতু আসলে আমার ঘরে শাক তেমন একটা খাওয়াই হয় না, শুধু সবজি, মাছ, মাংস এগুলাই খাওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমার সবজির ব্যবহারটা বেশি চলে আসে। তো আজকে রান্নাটা আমি খুব খাস করে রান্না করছি, আর খুব তৃপ্তি দিয়ে রান্নাটা সম্পূর্ণ করার চেষ্টা করছি। কারণ হচ্ছে যে আমি এই শাকগুলোকে অনেক দিন ধরে যত্ন করছিলাম ছাদে, যে এগুলোকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে খাবো রান্না করে। তো সেই আশাটা আজকে পূর্ণ হচ্ছে। তো সেই জন্য আমি মনের তৃপ্তি দিয়ে রান্না কমপ্লিট করছি। তো যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তো ভয়েস ওভার দেওয়ার ক্ষেত্রে আমার বারবার চলে আসছে সবজি। তো গাইস যাই হোক, শাক হোক সবজি হোক যেটাই হোক, আপনারা বুঝে নেবেন। তা অবশ্যই আমার ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমি কি রান্না করছি। তো মোটামুটি আমার কিন্তু শাকটা একদম মিহিন হয়ে যাচ্ছে অল্পতেই, যখন এটার উপরে গরম ভাব পড়েছে তখনই কিন্তু শাকগুলো একদম চুপসে গেছে। তো আমার এখন আর বেশি একটা সময় লাগবে না, শুধু আমি একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর আলুটা সেদ্ধ হওয়ার পর মাছগুলো অবশ্যই আমি পানি অ্যাড করার সাথে সাথে মাছগুলোকে দিয়ে দিব, যেন মাছ এবং আলু সব কিছু একসাথেই সুন্দরভাবে রান্না কমপ্লিট হয়। কারণ প্রত্যেকটিতেই কিন্তু মশলা ঢোকার অবশ্যই প্রয়োজন। যে মাছে মশলা আগে ঢুকেছে, কারণ হচ্ছে যে যখন আমি মাছটাকে কষিয়েছিলাম তখন এই মাছের মধ্যে মশলা ঢুকে গেছে, আর এখন হচ্ছে শাক এবং আলুর মধ্যে মশলা ঢোকার পালা। তো আমি একটু ঢেকে দিলাম যেন সব কিছু সুন্দরভাবে মশলা এইগুলোর মধ্যে ঢুকে যায়। শাক এবং আলুর মধ্যে মোটামুটি সব হয়ে যাচ্ছে। এখন আমি এই যে মাছগুলোকে অ্যাড করে দিলাম, তারপরে একটু নেড়েচড়ে আমি এতে ঢাকনা দিয়ে দিব। আমি অলরেডি সামান্য একটু পানি এতে অ্যাড করেছি, সেই মুহূর্তে ভিডিও করা হয়নি, তো আপনারা অবশ্যই বুঝে নেবেন। আর শাক থেকেও অল্প একটু পানি উঠেছে। তো সেই যাই হোক, শাক রান্না করতে গেলে একটু পানি উঠেই, তো সেটাই। তো এর পরবর্তীতে আমি আবার পানি অ্যাড করছি, কারণ হচ্ছে যে মনে হলো যে আমার আলুটা সেদ্ধ হবে না। তো সেই জন্য আমি এতে 2বার করে পানি অ্যাড করলাম, সামান্য সামান্য করে পানি অ্যাড করছিলাম, কারণ বেশি বেশি করে পানি ঢালছিলাম না। কারণ হচ্ছে যে আমার এটাতে যদি আমি বেশি করে পানি ঢালি তাহলে কিন্তু এই তরকারির যে স্বাদটা আমি পাবো সেটা আর পাবো না। তো সেই জন্য অল্প অল্প করেই পানি দিয়েছি। তো আমি আর এর মধ্যে আর পানি অ্যাড করব না, এটাই হচ্ছে পানি দেওয়া শেষ। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর পরবর্তীতে এসে আপনাদের কাছে অবশ্যই দেখাবো আমার রান্নাটা কেমন হয়েছে। তবে বন্ধুরা, আজকে যদি আমার এই রান্না দেখে আপনাদের কারো উপকারে এসে থাকে বা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হচ্ছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আমার অনেক বন্ধু আছে যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু ভিডিওতে লাইক দেয় না। তো এটা আসলে একটা দুঃখের বিষয়, এটা আসলে মেনে নেওয়া যায় না, খুব কষ্ট পাই। তো অবশ্যই আপনারা মনের দিক থেকে একটু খেয়াল রাখবেন, কারণ হচ্ছে যে ভিডিও যেহেতু বানাই একটু তো সময় লাগে, তো সেই চিন্তা করে খেয়াল রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও ব্লগ নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।